স্বাস্থ্য দুরন্তমন। নির্ঘুম রাত্রি, রাত জাগা ক্লান্তি, শিশুর হাসি ভরা মুখ, দুঃখের মাঝে এক চিলতে শান্তি। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর টাইফয়েড নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার শারমিন মাহবুবা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। টাইফয়েড শব্দটি এখন আর আমাদের কাছে অপরিচিত নয়। আমরা প্রায়ই দেখি শিশুরা টাইফয়েডে আক্রান্ত হচ্ছে। এই টাইফয়েড সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। টাইফয়েড এক ধরনের জ্বর। এটা পানি বা খাদ্যবাহিত একটা রোগ এবং এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যেটার নাম সালমোনেলা টাইফি। এই টাইফয়েড রোগটি শিশুদের মাঝে কিভাবে ছড়ায়? এটা পানিবাহিত অথবা খাদ্যবাহিত। আসলে আমরা মানুষরাই এটা রিজার্ভার, আমাদের মধ্যে এর জীবাণুটা থাকে এবং দেখা যায় যে মলের মাধ্যমে এটা যখন পানি দূষিত করে এবং সেই দূষিত পানি দিয়ে কখনো খাবার তৈরি করা হয়, এই দূষিত পানি বা পান করে কিংবা খাবার খেয়ে শিশুরা টাইফয়েডে আক্রান্ত হয়ে যায়। এটা একটা দিক। আর একটা আছে যে এটা অনেকেই জানে না, যে আমরা মনে করি যে কারো চিকিৎসা টাইফয়েড হয়েছিল, চিকিৎসা হয়ে গেছে, সে সুস্থ। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু 3 মাসেরও বেশি সময় ধরে দেখা যায় যে তার মলের মাধ্যমে টাইফয়েডের জীবাণুটা যাচ্ছে। এই ধরনের মানুষগুলোকে আমরা বলি ক্যারিয়ার বা বাহক। তো ইনারা যদি কোনো খাবারের সাথে সংশ্লিষ্ট থাকে, সে রাঁধুনি হতে পারে, শিশুকে বেড়ে দিচ্ছে, যে কোনোভাবেই হোক, যদি খাবার দূষিত করে ফেলে এবং সেটা শিশু গ্রহণ করে, তাহলেও কিন্তু সে আক্রান্ত হয়। টাইফয়েড তাহলে এক ধরনের সংক্রামক ব্যাধি। এটা কি যে ধারক যিনি থাকেন ওনার থেকে সংক্রমণের সাথে সাথেই কি লক্ষণগুলো প্রকাশ পায়? এটা অবশ্যই একটা সংক্রামক ব্যাধি। তবে আমরা সংক্রামক ব্যাধি বলতে যেরকম বুঝি যে হাঁচি কাশি সর্দির মাধ্যমে যাবে, সেটা না। এটা হচ্ছে দূষিত পানি মাধ্যমে ছড়াচ্ছে এবং আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে এই পানিটা অথবা খাদ্যটা দূষিত হচ্ছে। জীবাণুটা প্রবেশ করার সাথে সাথে লক্ষণ প্রকাশ পায় না। দেখা যায় যে 4 থেকে 14 দিন এই সময়টা লাগে তার লক্ষণগুলো প্রকাশ পেতে। সেক্ষেত্রে টাইফয়েডে আক্রান্ত হলে রোগীর মধ্যে কি কি ধরনের লক্ষণ দেখা দেয়? টাইফয়েড একটা জ্বর। তাহলে প্রথম যদি আমরা চিন্তা করি জ্বর তার হবে, এই জ্বরটার একটা নাম আছে। এটার নাম হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন। মানে এখানে হয় কি, প্রথমে জ্বরটা অল্প মাত্রায় থাকে, আস্তে আস্তে প্রতিদিন তার জ্বরের মাত্রাটা বাড়ছে এবং কখনোই জ্বরটা একদম মানে সেরে যাচ্ছে না, বেজ লাইনে আসছে না। তাহলে ঠিক মনে হয় যেন যে সিঁড়ি দিয়ে তাপমাত্রাটা উপরের দিকে উঠছে। তো এটা একটা স্পেশালিটি এই জ্বরের। এবং এর পাশাপাশি শিশুদের বমি, পেট ব্যথা হতে পারে এবং জ্বরের প্রথম সপ্তাহে সাধারণত দেখা যায় যে ওদের একটা পাতলা পায়খানা দিয়ে শুরু হয়। সে পাতলা পায়খানাটা সবুজ রঙের, পরবর্তীতে তাদের আবার কোষ্ঠকাঠিন্য হয়। এছাড়াও অন্যান্য লক্ষণের মধ্যে তারা, যেহেতু টাইফয়েডের আসলে অনেক রকমের কমপ্লিকেশন হয়, তো সেটার মধ্যে বা জটিলতা হয়, সেটার একটা হচ্ছে নিউমোনিয়া। এজন্য এদের পাশাপাশি নিউমোনিয়ার লক্ষণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকে। তবে বেসিক হচ্ছে যে জ্বর, বমি, পেটে ব্যথা, এগুলো খুব কমন। আপনি বললেন যে টাইফয়েডের থেকে নিউমোনিয়াও হতে পারে। এই যে রোগের সাদৃশ্য বা অন্যরকম রোগের একটা লক্ষণও দেখা দেয়, তাতে কি তার নির্ণয়ের ক্ষেত্রে বা রোগ শনাক্তকরণে কি কখনো ভুল হতে পারে? হ্যাঁ, এটা হতেই পারে। তবে ওই যে কথাগুলো বললাম, জ্বরের একটা ধরন আছে, এটার প্রতিটা সপ্তাহের কিছু ঘটনা আছে। প্রথম সপ্তাহে তার যা হয়, দ্বিতীয় সপ্তাহে আমি বললাম যে পাতলা পায়খানা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, বমি হয়, পেটে ব্যথা হয়। দ্বিতীয় সপ্তাহে যে দেখা যায় তার শরীরে কিছু দানা আসে। তৃতীয় সপ্তাহে যে কিছু জটিলতাগুলো শুরু হয়ে যায় যদি চিকিৎসা না হয়। সেই জটিলতার মধ্যে সাধারণত পেট ফুলে যাওয়া, হঠাৎ করে মানে কোনো একটা আলসার হওয়া, সেটা নালী ছিদ্র হয়ে যাওয়া এবং এই ধরনের ইমার্জেন্সিও হয়ে যেতে পারে।
টাইফয়েড হলে কি আমরা বাড়িতেই তার চিকিৎসা করতে পারবো, নাকি কোনো লক্ষণ দেখা দিলে আমাদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আসলে জ্বর যখন আসে তখন তো আমরা জানি না যে এটা টাইফয়েড কিনা। তো জ্বরের প্রথম 3 দিন আমরাও বলি যে শিশু যদি ভালো থাকে প্যারাসিটামল দেন, বাসাতে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দেন। আমি যে লক্ষণগুলো বললাম বা জটিলতার কোনো লক্ষণ দেখা দেয় তখন বাসায় আর থাকা যাবে না এবং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে আপা, বাবা মায়েরা এই জটিল লক্ষণগুলো কিভাবে বুঝবেন? জটিল লক্ষণগুলো বাবা মাদের জানতে হবে এবং এটা এমন একটা টাইফয়েড জ্বরটা এমন যে এটা মাথা থেকে একটা শিশুর পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে ধরতে পারে। তাহলে জটিলতা কোথায় কোথায় আমরা যদি উপর থেকে চিন্তা করি, তার মস্তিষ্কের পর্দার যে ইনফেকশন যেটা আমরা বলি মেনিনজাইটিস, এটা হতে পারে, ব্রেনের ইনফেকশন হতে পারে, এরপরে আমি বলেছি যে নিউমোনিয়া হয়, কানের প্রদাহ হতে পারে, কানের ইনফেকশন হতে পারে, খুব কমনলি যেটা দেখা যায় যে তাদের পেশাবের ইনফেকশন হয়। 3য় সপ্তাহে যদি চিকিৎসা না হয় তাহলে পেট ফুলে যাওয়া, পেটে আলসার হওয়া এবং হঠাৎ করে খাদ্যনালী ছিদ্র হয়েছে কোনো একটা ইমার্জেন্সি অবস্থা, এটা হতে পারে। অনেক সময় হাড়ের ইনফেকশন হয়, রক্তের ইনফেকশন হয়। তো এগুলোর যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো প্রকাশ পাবে এবং সেটা আমরা বুঝতে পারবো হয়তো বা শিশুর খিঁচুনি হয়ে যাচ্ছে, কিংবা তার পেটে প্রচণ্ড ব্যথা, পেটটা শক্ত হয়ে গেছে, কিংবা তার প্রচণ্ড বমি হচ্ছে, এরকম যখন এবং সে কিছুই খেতে পারছে না, কিছুই পেটে রাখতে পারছে না। পাতলা পায়খানা হয়, তবে পাতলা পায়খানাটা প্রথম দিকেই হয়, এটা আসলে জটিলতা না, এটা লক্ষণ। কিন্তু জটিলতাটা ওইটাই যে পেটটা শক্ত হয়ে যাওয়া, খাদ্যনালী ছিঁড়ে যাওয়া, মানে এগুলো সাংঘাতিক বড় ধরনের অঘটন হয়ে যেতে পারে। তো এগুলো সম্বন্ধে যদি বাবা মা একটু আগে থেকে জেনে থাকে যে না, টাইফয়েড জ্বরটাকে অবহেলা করা যাবে না, এটা সারলে মানে চিকিৎসা করলে সারানো সম্ভব, কিন্তু এটাকে সঠিক সময়ে চিকিৎসা না করলে এই পরিমাণ জটিলতা হতে পারে এবং এই লক্ষণ হতে পারে, তাহলে তারা সচেতনভাবে শিশুকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হবে সঠিক সময়ে। শিশুদের ক্ষেত্রে এই টাইফয়েডের লক্ষণগুলো কি বড়দের মতোই? শিশুদের এবং বড়দের টাইফয়েডের লক্ষণ আসলে একই, তবে আগে মনে করা হতো যে শিশু শুধুমাত্র বুকের দুধ পান করে তার তো টাইফয়েড হওয়ার সুযোগ নাই, কিন্তু সে তো খাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে 6 মাস বয়সের মধ্যেও কিন্তু টাইফয়েড হয়ে যাচ্ছে, কারণ তাকে যে গোসল করানো হচ্ছে সেই পানিটা তো হয়তো নিরাপদ না, তো সেটা তো কিছুটা তার মুখে চলে গেছে। তো এভাবে হতে পারে যে শিশু খায়, মানে ফর্মুলা খায়, তাদের ক্ষেত্রে যদি বোতলটা ঠিকমতো পরিষ্কার না করা হয় সেখান থেকে হতে পারে। এবং এই ছোট্ট শিশুগুলো, ওদের বহিঃপ্রকাশ তো অন্যরকম, ওরা তো বলতে পারবে না আমার পেটে ব্যথা, তখন দেখা যাবে যে সে হয়তোবা অস্বাভাবিকভাবে সে কাঁদছে, তার সেইভাবে বহিঃপ্রকাশটা হচ্ছে, কিংবা তার মাথার তালুটা ফুলে যাচ্ছে, ব্রেনের ইনফেকশন কিন্তু মাথার তালুটা ফুলে যাচ্ছে। তো এই ধরনের কিছুটা হচ্ছে লক্ষণে তারতম্য দেখা যায়, কিন্তু বাকি ক্ষেত্রে শিশু এবং বড়দের লক্ষণ মোটামুটি একই। শিশুদের ক্ষেত্রে তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়িতে রেখেও তার চিকিৎসাটা করতে পারি। আসলে তো ওই যে প্রথমে আমরা বুঝতে পারি না যে জ্বরটা কি ধরনের জ্বর, তো প্রথম 3 দিন হচ্ছে জ্বরের ওষুধ দিয়ে বাবা মা দিবে, এটা আমরা সবসময় বলে থাকি যে জ্বর বাড়তে দেওয়ার দরকার নেই, আপনারা চিকিৎসা শুরু করেন। কিন্তু যে লক্ষণগুলো বা যে জটিলতার বিষয়গুলো বললাম, স্পেশালি যে জ্বরটা যখন নামছেই না, সমানে এটা ক্রমান্বয়ে বাড়ছে, অথবা তার জিহ্বায় সর পড়ার মতো হয়ে গেছে, বাচ্চা কিচ্ছু খাচ্ছে না, খুবই খিটখিটে, তখন তো একটা পায়খানাটা সবুজ রঙের, পরবর্তীতে কোষ্ঠকাঠিন্য, এরকম কিছু লক্ষণ যদি বাবা মা একটু খেয়াল করে এবং মনে করে যে না, এটা তাহলে মনে হয় অন্য ধরনের হচ্ছে এবং জ্বর দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তখন আর প্যারাসিটামল দিয়ে শুধু বাসায় চিকিৎসা করলে চলবে না। কোনো শিশু যদি টাইফয়েডে আক্রান্ত হয়েই থাকে, সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত? আমি বলেছি যে এটা খাদ্য বা পানিবাহিত রোগ,
তাহলে অন্য যে সদস্যরা আছে তারাও কিন্তু আক্রান্ত হতে পারে। এখানে সোর্সটা কি, উৎসটা কি, এটা বের করতে হবে। হ্যাঁ, যদি এই শিশুটি আলাদাভাবে ফুচকা চটপটি খেয়ে থাকে, অন্যরা খায় না, এরকম হয় তাহলে ব্যাপারটা ভিন্ন। কিন্তু যদি পানির উৎসতে সমস্যা থাকে অথবা আমি বলেছিলাম যে ধারক বা ক্যারিয়ার বলে একটা ব্যাপার আছে, যে একই পরিবারে বারে বারে এই টাইফয়েডটা হচ্ছে, তখন খুঁজে বের করতে হবে যে তাহলে কি কেউ এরকম আমাদের মধ্যে আছে কিনা, বাসার মধ্যে আছে কিনা, এটা একটা খুঁজে বের করতে হবে এবং উৎসটাকে খুঁজতে হবে। টাইফয়েড যদি চিকিৎসার পর একবার ভালো হয়ে যায়, তারপর কি আবার হওয়ারও সুযোগ থাকে? টাইফয়েড ভালো হয়ে গেলেও এটা হওয়ার সুযোগ থাকে এবং দেখা গেছে শতকরা 2 থেকে 4 ভাগ এটাকে রিল্যাপস বলি আমরা, যে আবারও টাইফয়েড হচ্ছে। এবং এখানে কিন্তু মূল যে ব্যাপারটা হয় যে দেখা যায় যে সে একটা অ্যান্টিবায়োটিক পাচ্ছিল, হয়তো ডোজটা ঠিক ছিল না, অথবা তার যতদিন পাওয়ার কথা ছিল, যেভাবে পাওয়ার কথা ছিল সে সেটা নেয়নি। জ্বর সেরে গেছে, আমি 2 দিন পরে বন্ধ করে দিলাম, তখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। টাইফয়েড বা জ্বর হলে শিশুদের মধ্যে খাবার এক ধরনের অনীহা দেখা দেয়, সেক্ষেত্রে তাদের খাদ্য তালিকা কীরকম হওয়া উচিত? জ্বর হলে আমরা বড়রাই কিন্তু খেতে পারি না, তো শিশুদের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নাই। ওরা খেতে চায় না, রুচি থাকে না। উপরন্তু আমি বলেছি যে জিহ্বার উপরে একটা স্বরের মতো পড়ে, যে কারণে ওরা আসলে খেতে পারে না। তো এই সময়ের খাবারটা হতে হবে সহজপাচ্য খাবার এবং অবশ্যই ঘরে তৈরি খাবার। কোনো বাইরের খাবার অ্যালাউ করা ঠিক হবে না। তরল খাবারটা যেন সে ঠিক মতো পায়, পানিটা ঠিক মতো খায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পেশাব যেন তার ঠিক মতো হয়। পাশাপাশি মানে বাবা মার এটা মনে রাখতে হবে যে কখনোই জোর করে খাইয়ে বমি করানো যাবে না। আমরা যদি আমাদের সন্তানদের টাইফয়েড থেকে মুক্ত রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে হবে? এটা একদমই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, আমাদের সচেতনতাটাকে বৃদ্ধি করতে হবে। বাসাতে কতগুলো প্র্যাকটিস আমাদেরকে রাখতে হবে। আমরা খাওয়ার আগে হাত ধুবো এবং যে খাবারটা আমাদের কাছে আসবে সেটা বাসার খাবার, বাইরের ফুচকা চটপটি আইসক্রিম না। শিশুদেরকে সেই অভ্যাসটা আসলে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে একটা বড় অংশ। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে পানির মাধ্যমে ছড়ায়। তো একটা জিনিস জানা আছে, মানে গবেষণায় দেখা গেছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পানিকে 15 মিনিট ফুটানো যায় তাহলে টাইফয়েডের জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো এটা একটা সামান্য ব্যাপার। আমরা এইটুকু গ্যাস খরচ করে একটা বড় খরচ থেকে একটা পরিবারকে রক্ষা করতে পারি। টাইফয়েডের কিন্তু এখন প্রতিষেধক আছে। এই প্রতিষেধক সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলতেন। টাইফয়েডের প্রতিষেধক হচ্ছে 2 রকমের। বিদেশে আছে যেগুলো মুখে খাওয়ানো যায়, ওটা আমাদের দেশে নাই। আমাদের দেশে 2 রকমের প্রতিষেধক আছে এবং এই টিকাটা দুটোই হচ্ছে মাংসপেশিতে দিতে হয়। এর মধ্যে একটা ধরন হচ্ছে 2 বছর বয়সের পর থেকে প্রতি 2 বছর পর পর দিতে হয়। আরেক ধরনের আছে যেটা একটাই ডোজ এবং এটা কিন্তু 6 মাস বয়সের পরে শিশুকে দেওয়া যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিকাটা দিলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তারপরে XDR, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টাইফয়েড জ্বর, মানে কি বিভিন্ন ওষুধেও এই টাইফয়েডটা সারছে না। এই ধরনের যে রেজিস্ট্যান্ট যে ইয়েটা, বিশেষ করে এক্সটেন্সিভ, এটারও শতকরা 97% কিন্তু একদম প্রতিরোধ করে ফেলে এই পরের ধরনের যে প্রতিষেধকটা আমরা বললাম সেই টিকাটা। তো দুটোর কি যে কোনো একটা নিলেই হবে? হ্যাঁ, অবশ্যই যে কোনো একটা নেবে, তবে দ্বিতীয়টা যদি নিতে পারে সেটা ভালো, যেটা হলো কারণ এটা তার সারা জীবনে একটা প্রতিরোধ, প্রায় মানে শতকরা 97% তাকে প্রতিরোধ করছে। টাইফয়েড হলে তার চিকিৎসা পদ্ধতিটা ঠিক কেমন হবে? তাকে কি হাসপাতালে ভর্তি করাতে হবে? আসলে টাইফয়েডের সঠিক চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখন আমরা যেটা করি, আমরা প্রথমে শিশুর প্রথমে তো বুঝতে পারি না যে এটা টাইফয়েড কিনা, তো জ্বরের চিকিৎসা চলতে থাকে। যখন সন্দেহ হয় যে হ্যাঁ এটা হয়তো টাইফয়েড হতে পারে, সেক্ষেত্রে এটার যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো আমরা পাঠিয়ে দিয়ে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। 7 থেকে 10 দিন আমরা এই অ্যান্টিবায়োটিকটা চালাবো। এর মাঝে অন্যান্য রিপোর্টগুলো চলে আসে
এবং সেই রিপোর্টে যদি আমরা দেখি যে হ্যাঁ আমরা যে অ্যান্টিবায়োটিকটা শুরু করেছি সেটা কার্যকর, তখন আমরা সেই ওষুধটাই চালিয়ে যাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে না, হয়তো বা আমরা যে ওষুধটা দিয়েছি এটাতে সেন্সিটিভ না, অথবা এটাতে সেন্সিটিভ কিন্তু শিশুর উন্নতি সেভাবে হচ্ছে না। এসব ক্ষেত্রে সাধারণত আমরা ইনজেকশনে চলে যাই। আসলে এটা একটা মেডিসিনের রোগ, কিন্তু এটা কিন্তু সার্জারির রোগও হয়ে যেতে পারে। যখন পেট ফুলে যায়, নালি ছিঁড়ে যায়, হঠাৎ একটা এমার্জেন্সি হয়, তখন কিন্তু অস্ত্রোপচার পর্যন্ত লাগতে পারে। তো এই সব ঘটনাগুলো যখন ঘটবে একটা শিশুর সাথে, তখন তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। টাইফয়েডের চিকিৎসা শেষ হবার পরে বা শিশু যখন বাড়িতে আসলো, তারপরও কি তার কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে? অবশ্যই, সে তো অনেক দিন ধরে অসুস্থ ছিল, দুর্বল ছিল, কাজে তার শরীরে বিভিন্ন ধরনের আমরা যেটাকে বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে যেহেতু সে খেতে পারেনি ঠিকমতো, এগুলোর তো ঘাটতি থাকে। কাজে তাকে যেমন আমরা সহজপাচ্য খাবারটা ওই সময়ে দিয়েছিলাম, এখনও সেভাবে আমরা দিতে থাকবো এবং অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। এবং তার পাশাপাশি তার এই যে ঘাটতিগুলো শরীরে হয়ে থাকতে পারে, এটা চিন্তা করে আমরা কিছু সাপ্লিমেন্ট বলে এগুলোকে, মানে এই ওষুধগুলো তার সাথে দিলে সে একটু শক্তি বৃদ্ধি পাবে, সে একটু ভালো থাকবে। আমরা টাইফয়েড নিয়ে আজকে অনেক কিছুই জানলাম। আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনি আরও কিছু যুক্ত করতে চান। টাইফয়েড জ্বরটা খুবই সাধারণ একটা জ্বর আমরা চিন্তা করি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা পরিণতি কিন্তু মারাত্মক হয়ে যেতে পারে যদি সঠিকভাবে এটা চিকিৎসা না করা হয়। আর এর লক্ষণগুলো মধ্যে সবসময় মনে রাখা যে জ্বরটা 3 দিনের মধ্যে ছেড়ে যাচ্ছে না, আস্তে আস্তে বেড়েই যাচ্ছে এবং তার পাশাপাশি শিশু দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন লক্ষণ দেখা দিচ্ছে, তখন মাথায় রাখতে হবে যে সে আর সাধারণ জ্বরের মধ্যে, মানে ভাইরাল জ্বরের মধ্যে সে নাই, সে হয়তোবা তার টাইফয়েড হচ্ছে। এবং এখানে সবসময় হচ্ছে যে তার টাইফয়েড হলে তার পরিপাকতন্ত্রের সমস্যা হয়, যে কারণে দেখা যায় যে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এই ব্যাপারগুলো যদি বাবা মার মাথায় থাকে, তাহলে দ্রুত তারা চিকিৎসকের কাছে যাবেন এবং সেটা থেকে শিশুর জটিলতাটা কম হবে। অবশ্যই এটা খুবই সহজে আমরা প্রতিরোধ করতে পারি, সামান্য পানি ফুটানো, এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। আমরা একটু সচেতন হলেই কিন্তু আমাদের শিশুদেরকে সুস্থ রাখতে পারবো। আপা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দুরন্ত পরিবারকে ধন্যবাদ। কথা বললাম শিশুর টাইফয়েড নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।